নাকি স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা প্লাস্টিক, গতকাল প্লাস্টিক পর্যন্ত আলোচনা করছি। আমি একটু তোমাদেরকে আবার একটু স্মরণ করাইতে চাচ্ছি। সেটা হলো আমরা এই কোভিড-19 এর আগে, ক্লাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা যত ক্লাস আলোচনা করেছিলাম সেটা ছিল মেইনলি কেমিস্ট্রি। ওইটাই ছিল কেমিস্ট্রি, মানে যেটা পলিমার। অতএব পলিমার কিভাবে পলিমার ম্যাটেরিয়ালস তৈরি হয়, তার যে কেমিস্ট্রি যে জিনিস, মানে সাইটগুলা, রিঅ্যাকশন, প্রোডাক্টের কেমিস্ট্রি, ম্যাটেরিয়ালসের কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করেছি। আর গত স্লাইডে আমরা কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রির আউটপুট যেটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, যে পলিমারের প্রোডাক্ট হলো একটা প্লাস্টিক, আইদার থার্মোপ্লাস্টিক অথবা থার্মোসেটিক প্লাস্টিক। এই দুইটা প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি হয়, তাই না? আমরা গত স্লাইডে দেখছি যে কতগুলো প্লাস্টিক ম্যাটেরিয়াল, যে আসলে এই পলিমার থেকে যে ম্যাটেরিয়াল তৈরি হয় তাদের অ্যাপ্লিকেশন কোথায় কি হতে পারে, বা কিরকম অ্যাপ্লিকেশন, তাদের প্রপার্টিসটা কিরকম, তাদের ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, এটা নিয়ে মেনলি আলোচনা করছি। এখন আমরা একটু আলোচনা করব যে এটাও আমরা এর কেমিস্ট্রি জানি আমরা, পলিমার, কিন্তু এটা নট প্লাস্টিক, এটাকে আমরা ফাইবার বলি। আমি হয়তো ক্লাসে আগে বলছিলাম যে ফাইবারের সাথে পলিমারের, প্লাস্টিকের পার্থক্য আছে। আমরা সব প্লাস্টিককে আমরা ফাইবার বলতে পারি না, বলি না। ফাইবার একটা আলাদা একটা পলিমার বা আলাদা একটা ম্যাটেরিয়ালস। যেমন এখানে আছে দেখো, দ্য ক্লোথস, মেইনলি ফাইবার বলতে দ্য ক্লোথস আর মেড অফ ফেব্রিক্স। টেক্সটাইলে যারা আছে ওরা ফেব্রিক্স এর সাথে বেশি পরিচিত, তাই না? ফেব্রিক্স আর মেড ফ্রম ফাইবার্স অবটেইনড ফ্রম ন্যাচারাল অর আর্টিফিশিয়াল সোর্সেস। তাহলে দেখো, একটা আমাদের যে কাপড়, আমরা যে কাপড়ের কথা বলতেছি, সে কাপড়টা কি সুতা থেকে তৈরি। ফেব্রিক্স মানে সুতা, সুতা দিয়ে তৈরি। আর সুতাটা কোথেকে তৈরি হচ্ছে? ফাইবার থেকে তৈরি হচ্ছে। অতএব ফাইবার থেকে হয় ফেব্রিক্স, ফেব্রিক্স থেকে হয় ক্লথ। এইটা হলো একটা সিকোয়েন্স, তাই না? এটা হলো সিকোয়েন্স আমাদের। আমরা এখানে মেইনলি ফেব্রিক্স নিয়ে আলোচনা করব না, ক্লথ নিয়ে আলোচনা করব না, আমাদের ফাইবার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ফাইবার, তো ফাইবার হলো টাইপস অফ ফাইবার। যদি আমরা বলি, সাধারণত দুই ধরনের ফাইবার হয়, একটা ন্যাচারাল ফাইবার আর একটা সিনথেটিক ফাইবার। আমরা ন্যাচারাল রাবার নিয়ে আলোচনা আমাদের খুব বেশি না, জাস্ট আমরা কিছু নাম দেখবো। কিন্তু সিনথেটিক ফাইবার যেটা পলিমার, সিনথেটিক ফাইবারটা আসলে একটা পলিমার। ঠিক আছে? তো ন্যাচারাল ফাইবারটা কি? দিস আর অবটেইন ফ্রম, আমি মনে হয় একটু নিয়ে আসতে পারি সম্ভবত, সরি। ওকে, তাহলে আমরা যদি ন্যাচারাল রাবারের কথা বলি, ন্যাচারাল রাবারস আর অবটেইন ফ্রম ন্যাচারাল সোর্সেস কল্ড ন্যাচারাল রিসোর্সেস। এক্সাম্পল কটন, সিল্ক, উল। এখানে আমাদের একটা এক্সাম্পল দেখো, কটন, আমাদের দেশে অনেক কটন হয়, সিল্ক হয়। সিল্ক তোমরা জানো, সিল্ক কি? সিল্ক থেকে হয়, এটা হলো সেই, আমরা তো পড়েছি সেই এক ধরনের পোকা থেকে, তাই না? আমরা মথ যেটা আমরা বলি, সেই মথ থেকে করে সিল্ক তৈরি করা হয়। উল, এটাও একটা ন্যাচারাল ফাইবার, যে এটার একটা বড় সোর্স হলো সেই কাশ্মীরি, আমরা কাশ্মীরি উল বলি, হ্যাঁ, যেটা সেই ভেড়া অথবা গোট, এই ছাগল বা এর থেকে যে উলগুলা পাওয়া যায়, কালেক্ট করা হয়। ঠিক আছে? তো এইগুলো হল অলার ফাইবার, এগুলো ন্যাচারাল ফাইবার। আমাদের ন্যাচারাল ফাইবার, আমরা মেইনলি সিনথেটিক ফাইবার নিয়ে যদি কথা বলি, আমরা দেখো সিনথেটিক ফাইবার যেটা এই কটন, সিল্ক, উল, এর প্যারালালি কাছাকাছি আমরা ওই রকম প্রপার্টিস যাদের আছে তাদেরকে আমরা তৈরি করা হয় আর কি। সিনথেটিক ফাইবারস আর ম্যান-মেড আর কল্ড ম্যান-মেড অথবা সিনথেটিক ফাইবার বলা হয়, যেমন রেয়ন, নাইলন, অ্যাক্রাইলিক, পলিমার, এটসেট্রা। এর অল আর সিনথেটিক। আমরা নাইলন নিয়ে আলোচনা করেছিলাম, নাইলন 66 অথবা নাইলন 6, নাইলন 0, এই অল আর সিনথেটিক ফাইবার। আমরা তখন একটা কথা বলছিলাম যে আসলে ফাইবারের ভিতরে প্রপার্টিস গুলো এরকম হওয়া দরকার যাদের
সব পলিমার থেকে ফাইবার তৈরি করে, লাইক পলিইথিলিন কি ফাইবার না, সেটা ফাইবার না, কারণ এটা দিয়ে সুতো তৈরি করলে তার কোনো স্ট্রেংথ পাওয়া যাবে না। সে হয়তো একটা একটা ফাইবার হবে বা ফেব্রিক তৈরি করা যাবে, কিন্তু সেই ফেব্রিকটা কোনো আমাদের সুতোর কোনো পারপাস, ফাইবারের পারপাস সার্ভ করবে না। কিন্তু নাইলন করবে, বিকজ নাইলন তাদের ভিতরে তোমরা দেখছো যদি নাইলনের স্ট্রাকচার দেখবা, সেখানে একটা চেইনের সাথে আরেকটা চেইনের ভিতরে ইন্টারনাল অসংখ্য হাইড্রোজেন বন্ডিং অথবা বিভিন্ন ধরনের ইন্টারাকশন হবে। সেটা আইদার হাইড্রোজেন বন্ডিং হতে পারে, ভ্যান্ডার ওয়ালস হতে পারে, অথবা কোনো কেমিক্যাল ইন্টারাকশন হতে পারে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার হওয়ার কারণে তাদের ভিতরে স্ট্রেংথ বেড়ে যায়। এই জন্য নাইলন 6 দেখা যায় এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আবার হাইড্রোজেন আছে, এই কারণে তাদের ভিতরে অসংখ্য বন্ডিং হয়, বন্ডিং হওয়ার পর তাদের স্ট্রেংথ হয়। ভাইরাস পলিইথিলিন তাদের কোনো স্কোপ নাই বন্ডিং, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার জাস্ট ইন্টারাকশনও নাই, রিপালশনও নাই, এরকম অবস্থা থাকে, তারা দুইটা থাকে। ভাইরাস নাইলনে তাদের ভিতরে ইন্টারনাল একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের ইন্টারাকশন হয়, হয়, এ কারণে তাদের স্ট্রেংথ হওয়ার কারণে ইট বিকামস ফাইবার। তো আমরা যেমন রেয়ন, নাইলন, অ্যাক্রাইলিক পলিমার আর সিনথেটিক ফাইবার, ঠিক আছে। এখানে কয়েকটা কথা আছে। সিনথেটিক ফাইবারস আর মেড অফ স্মল ইউনিটস অফ কেমিক্যাল জয়েন্ট টুগেদার ইন ফর্ম অফ লার্জ চেইন। পলিমার আসলে এটা কিছুই না, পলিমার। আমরা polymers occurs also. Example, cotton is polymer called cellulose. Cellulose is made up of a large number of glucose unit. এটা আমি হয়তো কিছুটা তোমরা জানো যে ন্যাচারাল পলিমার বলতে একটা সেলুলোজ কামড়ে যেটা গাছের বাকল, গাছের পুরো স্ট্রাকচারটা সেলুলোজ। আমরা যে আমার সামনে যে টেবিল আছে, টেবিল ইজ মেড অফ সেলুলোজ। অতএব সেলুলোজের মনোমারিক ইউনিট হলো গ্লুকোজ। অতএব গ্লুকোজটা একটার সাথে আরেকটা মিলে একটা পলিমার হইতেছে যেটাকে সেলুলোজ বলি। অতএব সেলুলোজ অন টাইপ অফ কটন, ঠিক আছে। কটন ইজ এ পলিমার ফর সেলুলোজ। তাহলে আমরা এগুলো হলো দিস ইজ নট দা সেলুলোজ, কিন্তু ন্যাচারাল পলিমার। আমরা সেলুলোজকে ফাইবার বলি না, আমরা এটাকে সেলুলোজকে একটা ন্যাচারাল পলিমার বলি, কিন্তু সেলুলোজ থেকে আমরা ফাইবার তৈরি করতে পারি। এটাকে আমরা অনেক সময় সেমি সিনথেটিক পলিমার বলি। সেকেন্ড, নেক্সট দেখো সিনথেটিক ফাইবার। এখন রেয়নের কথা যদি আমরা আলোচনা করি, দেখো ফাইবার ইজ অবটেইনড বাই কেমিক্যাল ট্রিটমেন্ট অফ উড পাল্প। দ্য ফাইবার ইজ কল্ড রেয়ন অর আর্টিফিশিয়াল সিল্ক। Rayon fiber can be made in different colors by dye. Rayon is very cheap compared to silk. Rayon is mixed with cotton to make bed sheets or mixed with wool to make carpets. তো রেয়ন হলো সেলুলোজকে যদি আমরা একটা উডকে যদি আমরা প্রসেস করা হয়, তার বন্ডকে ব্রেক করব না, পলিমার থাকবে, তার পলিমারের বন্ড থাকবে, কিন্তু তার তোমরা জানো যে সেলুলোজের ভিতরে অসংখ্য হাইড্রোক্সিল গ্রুপ থাকে। সেই হাইড্রোক্সিল গ্রুপকে যদি আমরা এসিটেট গ্রুপ অথবা নাইট্রো গ্রুপ দিয়ে যদি আমরা এসিটেট গ্রুপ অথবা নাইট্রো গ্রুপ দিয়ে যদি আমরা জাস্ট তুমি যদি এখানে একটু দেখাই, আমি দেখাবো, তোমরা আমার কথা বুঝতে পারতেছো? উড পাল্পটা কি স্যার? আমরা উড পাল্প নিয়ে এখন একটু কথা বলতেছি, উড পাল্প নিয়ে কথা বলবো। উডকে প্রসেস করে পাল্প তৈরি করা হয়, যেরকম পেপার তৈরি করা হয় সেটা, এটা রেয়ন তৈরি করার সময় দরকার হয় উড পাল্প। আমি একটু তোমাদের এইটা শেয়ার চেঞ্জ করে আমি আরেকটু যদি যাই, এখানে আমি জানি না দেখাতে পারবো কিনা। তোমরা জানো যে সরি, এটা আসলে ভালো না মনে হয় সিস্টেমটা, সরি, এটা আসলে এনিহাউ এটা দেখাতে গেলে মনে হয় আমি এভাবে লিখে দেখি, এভাবে মনে হয় বেটার। তোমরা জানো
এটা হলো একটা কার্বন, এখানে ওএইচ থাকে, এখানে একটা ওএইচ থাকে, এখানে আরেকটা ওএইচ থাকে, এখানে একটা ওএইচ থাকে, আবার এখানে CH2 OH থাকে, এখানে CH2 থাকে এবং এটা একটা অক্সিজেন থাকে। দিস ইজ কল্ড সেলুলোজ। এর প্রত্যেকটা জায়গায় একটা করে হাইড্রোজেন আছে। 4 যোজনী, যেহেতু এখানে একটা প্রোটন আছে, এরকম এখানে একটা প্রোটন আছে, আমি লিখলাম না, তোমরা হয়তো, এখানে একটা প্রোটন আছে, ঠিক আছে, এখানে একটা প্রোটন আছে, এখানে প্রোটন আছে, এখানে আরেকটা প্রোটন আছে। তোমরা কি স্ট্রাকচারটা কি দেখা যায় আমি যেটা তৈরি করছি? ওকে, তো এটা হলো সেলুলোজ। সেলুলোজ না, সরি, এটা হলো কি গ্লুকোজের স্ট্রাকচার এটা। এখন এইরকম গ্লুকোজের স্ট্রাকচার, এখান থেকে এই প্রোটনটাকে আমি ইরেজ করতে পারবো কিনা জানি না। ওকে, এখান থেকে আবার যদি যাই, এখান থেকে একটা অক্সিজেন থাকে, আর একটা বন্ডের সাথে তার লিংক হয়, যেমন সেটা যদি তুমি দেখো এভাবে হতে পারে। এখানটা আসলে ভালো করে আমি করতে পারতেছি, এখানে ঠিক আমি দেখাতে চাচ্ছি যে জাস্ট এখানে একটা অক্সিজেনের একটা বন্ড তৈরি হয়, এখানে কি হয়, এখানে একটা অক্সিজেনের একটা লিঙ্কেজ তৈরি হয়, এখান থেকে একটা অক্সিজেনের লিঙ্কেজ হয়, একটা বড় একটা চেইন তৈরি হয়। দিস ইজ পলিমার, আমরা এটাকে সেলুলোজ বলা হয়। এখানে অসংখ্য, হয়তো থাউজেন্ডস অফ গ্লুকোজ ইউনিট এখানে অ্যাড হয়ে যে পলিমারটা তৈরি হয় সেটাকে আমরা সেলুলোজ বলি। এখন এই সেলুলোজের ভিতরে তুমি যদি দেখো, এখানে একটা ওএইচ গ্রুপ আছে, এখানে একটা ওএইচ গ্রুপ আছে, এখানে একটা ওএইচ গ্রুপ, এখানে ওএইচ গ্রুপ। এই ওএইচটাও ইনফ্যাক্ট বন্ডিং এ থাকে। আমরা যদি দেখাই এটাকে, এটা কিন্তু আসলে আরেকটা বন্ডিং এ চলে যায়। সেক্ষেত্রে এখানে শুধু থাকে হলো, এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন থাকে। প্রত্যেকটা সেলুলোজের ভিতরে তুমি যদি দেখো, এখানে একটা ওএইচ গ্রুপ, এখানে একটা ওএইচ গ্রুপ, এখানে একটা ওএইচ গ্রুপ থাকে। তো একটা বড় একটা সেলুলোজ যদি আমরা মলিকুলকে চিন্তা করি, থাউজেন্ডস অফ গ্লুকোজ ইউনিট থাকে, তার ভিতরে প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে যদি দেখি, এটাকে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা 6 নাম্বার কার্বন। আমরা যদি দেখতে চাই, এটাকে আমরা 1 নাম্বার কার্বন বলি, এটাকে, এটা কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 3, এটা কার্বন নাম্বার 4, এটা কার্বন নাম্বার 5, এটা কার্বন নাম্বার 6, নাম্বারিং 10 এরকম হয়। এখন এই নাম্বারিং এর ভিতরে তুমি যদি দেখো, সবসময় 2 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার অথবা 5 নাম্বারে, যেটা বলো 5 নাম্বারে ওএইচ গ্রুপ ফ্রি থাকে। এই ওএইচ গ্রুপ গুলোকে রিঅ্যাকশন করানো যায়, আমরা করাতে পারি। এখানে এই প্রোটনকে রিপ্লেস করে আমরা একটা এসিটেট গ্রুপ অ্যাড করতে পারি, তখন এটার নাম আসে সেলুলোজ এসিটেট। প্রত্যেকটা ওএইচ গ্রুপ চেঞ্জ হয়ে যাবে, এখানে এইচ চেঞ্জ হয়ে যাবে, এখানে এইচ চেঞ্জ হয়ে যাবে, তো নাম হয়ে যাবে কি এসিটেট গ্রুপ দিয়ে। যদি এর সাথে রিঅ্যাকশন করানো হয়, লিঙ্ক ঠিক থাকবে, প্রত্যেকটা লিঙ্কই ঠিক থাকবে, তখন নাম হবে সেলুলোজ এসিটেট। আমরা যদি এখানে নাইট্রেট গ্রুপ অ্যাড করি, তখন এটার নাম আসবে সেলুলোজ নাইট্রেট। তো সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ এসিটেট, এগুলো, এটাকে আমরা সেমি সিনথেটিক, অনেক সময় আমরা সেমি সিনথেটিক পলিমারও বলি। মানে কি, সেমি অর্ধেক সিনথেটিক, ব্যাকগ্রাউন্ডটা আছে ন্যাচারাল পলিমারের ব্যাকগ্রাউন্ড, বাট তার সাথে আমরা রিঅ্যাকশন করতেছি, রিঅ্যাকশন করে অতএব এটাকে সেমি সিনথেটিক আমরা বলি। তো সেই সেমি সিনথেটিক পলিমারের তুমি যদি দেখো, এখানে নাইট্রেট গ্রুপ যদি আমরা চেঞ্জ, মানে নাইট্রেট গুলো এখানে ইনকর্পোরেট করি, এখানে নাইট্রেট গ্রুপ অ্যাড করি, এরকম আমি একটা দেখাই, জাস্ট একটা, মনে করো এখান থেকে এখানে NO2 গ্রুপ অ্যাড হবে, NO2, এখানে NO2 গ্রুপ অ্যাড হবে এবং এই প্রোটনটা চলে যাবে, সরি, এখানে একটা অক্সিজেন থাকবে একটা।
আমি আমি শুধু এক জায়গায় চেঞ্জ করেছি, ঠিক এখানেও একইভাবে চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে। তো এই যে নাইট্রো গ্রুপ অ্যাড হয়েছে এটাকে বলা হয় সেলুলোজ নাইট্রেট। আমরা সেলুলোজ যদি 3টে হয় আমরা অনেক সময় ট্রাই নাইট্রেট বলতে পারি, যদি 2টা হয় আমরা সেলুলোজ ডাইনাইট্রেট বলতে পারি। অল আর সেলুলোজ মানে সেলুলোলিক নাইট্রেট পলিমার। এখন এইটার একটা নাম হলো এই সেলুলোজ ট্রাইনাইট্রেটকে যদি আমরা একটা প্রসেস করা হয়, এটাকে ডিজলভ করা যায়, লাইক বিভিন্ন অর্গানিক সলভেন্টে ডিজলভ হয়ে যায়, তখন এটাকে আবার ডিজলভ করে এটাকে আমরা স্পিনারেট বলা হয়। যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছে, ছোট ছোট হোলের ভিতর দিয়ে যদি এই সলভেন্টকে আমরা পাস করি তাহলে একটা আমরা যেটা বলতেছি যে ফাইবার তৈরি হয়। দ্যাট ফাইবার ইজ কল্ড, আমরা যদি এখন আসি সেই ফাইবারকে আমরা বলি এটাকে আমরা বলি রেয়ন। এটাকে আমরা রেয়ন বলি। এই যে রেয়ন, আমরা এই রেয়নের নিয়ে এখন আলোচনা করে আসলাম। রেয়ন, তা রেয়নটা আসলে কি? উড পাল্প, উডকে প্রসেস করে করে একসময় আমরা এটাকে নরম করা হয়, এরপরে এনি হাউ এটাকে আমরা ওই যে নাইট্রেট অথবা এসিটেট দিয়ে আমরা এটাকে নাইট্রেট আমরা বলি অনেক নাইট্রিফিকেশন অথবা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মিক্সার দিয়ে এর সাথে রিঅ্যাকশন করা হলে এই রেয়ন তৈরি হয়। ডিসকাস রেয়ন অনেক সময় আমরা বলি, যেটা আসলে রেয়ন তৈরি হয়। এর পরবর্তীতে এই সুতো দিয়ে আমরা এই যে রেয়ন ফাইবার, এটাকে তুমি তো দেখতেছো এখানে আমরা কালার অ্যাড করতে পারি, তারপর এটাকে এই রেয়নের সাথে কটন মিক্স করে আমরা কার্পেট তৈরি করতে পারি অথবা বেডশিট তৈরি করা যাচ্ছে, ডিফারেন্ট তৈরি করা যাচ্ছে। হাউ অ্যাবাউট, তোমরা কি শুনতে পারতেছো আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। এমনি বোঝা যাচ্ছে কিনা? একটা শোনা যায় আর একটা বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? আমরা কি সামনে আগাবো? ওকে, আমি জানি একজনই কি বলতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আমরা যাচ্ছি। স্যার, ওকে, জি বলো। একটা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করলে আসলে ভালো হয়। ওই যে আমরা ইউনিভার্সিটিতে যেভাবে বুঝি এইভাবে স্যার ওই যে ভালো বোঝা যায় না স্যার। খালি মনে হচ্ছে স্যার আপনি রিডিং করতেছেন স্যার, আগে ইচ্ছা না স্যার। কিন্তু আমি তো কিছু এই যে কিছু কথা আমার কথা বুঝতে পারতেছো না, তাহলে কেমিস্ট্রি গুলো বুঝতেছো না। আমি যে আমি তো লিখতে পারতেছি, আমার কাছে অবশ্য ওইভাবে বোর্ড নাই, কিন্তু স্যার অনেক কম বুঝতেছি স্যার। স্যার ক্লাসে যেভাবে পড়ান স্যার ওইরকম ভাবে আসে না আর কি স্যার। এখানে বুঝাইলেও স্যার মনে করেন এরকম ভাবে খেয়াল হয় না স্যার, বুঝাইলেও বুঝি না। মনে হচ্ছে স্যার খালি রিডিং করতেছেন স্যার, এটাই মনে হচ্ছে স্যার। সেক্ষেত্রে স্যার কেমিস্ট্রি স্যার বোর্ড ছাড়া স্যার সম্ভব না, তো কনসেন্ট্রেশন থাকে না স্যার। তোমরা একটু কথাগুলো আমি বুঝতেছি, হয়তো কোনো হইতেছে, সমস্যা তো হবেই। যেভাবে পড়াইতেন স্যার ওইভাবে স্যার মানে ক্লাসের মতো স্যার ভালো হইতো। ওইভাবে যদি স্যার বোর্ডে পড়াইতেন তাহলে স্যার একটু ভালো বুঝতে পারতাম, মানে আর একটু স্যার মানে ভালো বুঝতে পারতাম, কিংবা ভালো স্যার স্লাইড শেয়ার ছাড়া স্যার যদি ক্লাস নিতেন তাহলে ভালো হতো। স্লাইড শেয়ার ছাড়া ওকে, সেটা অবশ্য করা যায়, কিন্তু আমার কাছে আমি একটা ওয়াকআপ নিয়ে আসছি, কিন্তু এটা দিয়ে আসলে আমার কিছু এখনো অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। যে আমি দেখা যাক নেক্সট, ইনশাআল্লাহ নেক্সট ইসের পরে হয়তো বা একটু পরিবর্তন হবে কিছু, দেখা যাক আমরা আরেকটু সুবিধা হতে পারে। তাহলে রেয়ন কি তোমরা কি আন্ডারস্ট্যান্ড কিনা? রেয়নটা আমরা বলতে চাচ্ছি যেটা কি, তাহলে আমি আরেকটু কথাটা আরেকটু ব্যাক থেকে নিয়ে আসি। আমরা ফাইবারকে আলাদা করছি কিন্তু এখন প্লাস্টিক থেকে, তাই না? প্লাস্টিক আর ফাইবার আলাদা হয়ে গেল এখন, যে প্লাস্টিক একটা ম্যাটেরিয়ালস আর ফাইবার সব। আমরা প্লাস্টিককে আমরা ফাইবার বলতেছি না, তাই না? বলতে পারতেছি না, কেন বলতে পারতেছি না, আমরা একটু আলোচনা করছিলাম। তো এখন দেখো
সেই ফাইবারকে আমরা একটা ন্যাচারাল ফাইবার হতে পারে, আমরা দেখলাম যে কটন, সিল্ক, উল, এগুলো হলো ন্যাচারাল। আর সিনথেটিক এর ভিতরে একটা রেয়ন, নাইলন, এগুলোকে আমরা সিনথেটিক ফাইবার বলি। দ্যাট মিনস সিনথেটিক ফাইবার নাথিং এলস। এটা একটা প্লাস্টিক, তুমি বলতে পারো এটা একটা প্লাস্টিক। সিনথেটিক ফাইবারটা আবার যদি নিয়ে যায় একটা প্লাস্টিকের কথাই বলতে পারো, এদেরকে প্লাস্টিক বলা যেতে পারে, কারণ এটা ওইটা পলিমার। আর পলিমার ম্যাটেরিয়ালসকে আমরা সাধারণত প্লাস্টিক বলি, কিন্তু এটা ফাইবার। নাইলন দিয়া প্লাস্টিকেরও কাজ হয়, আবার ফাইবারও তৈরি করা যায়। নাইলন দিয়ে তুমি একটা ইচ্ছা করলে একটা টেবিল চেয়ারও তুমি তৈরি করতে পারবে, আবার তাকে আবার ফাইবারও তৈরি করা যাচ্ছে। অতএব এটা দুই ধরনের প্রপার্টিস আছে। প্লাস্টিকের প্রপার্টিস এখানে পাওয়া যাবে, এবং সেটা থার্মোপ্লাস্টিক হইতে পারে, থার্মোসেটিক পলিমার হইতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু এটা দিয়ে দুইটা জিনিসই তৈরি করা যেতে পারে, ঠিক আছে? মানে স্যার এখন সব আমরা প্লাস্টিক ফাইবার না, কিন্তু হচ্ছে সব ফাইবার প্লাস্টিক, তাই তো? সব ফাইবার মানে সিনথেটিক ফাইবার হইতে হবে, নট ন্যাচারাল ফাইবার। সিনথেটিক ফাইবার কিন্তু প্লাস্টিক, সবগুলো না। সিনথেটিক ফাইবার গুলো প্লাস্টিক। আমরা যেটা এই যে রেয়ন, নাইলন, অ্যাক্রাইলিক অ্যাসিড বলতেছি, এগুলাকে তুমি প্লাস্টিক ম্যাটেরিয়ালস বলতে পারো, ঠিক আছে? কিন্তু লাইক সবগুলোকে, সব প্লাস্টিককে তুমি ফাইবার বলতে পারবো না, যেটা তুমি বলতেছো। কিন্তু আমরা ন্যাচারাল ফাইবার, এটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল বলা যাবে না। দিস ইজ পলিমার, ন্যাচারাল পলিমার বলা যেতে পারে, ন্যাচারাল পলিমার, বাট নট, দে আর নট প্লাস্টিক, কারণ এদের কোনো প্লাস্টিক গুণ নাই, প্লাস্টিকের কোনো প্রপার্টিস। সিনথেটিক ফাইবারের কি আছে? প্লাস্টিক গুণ আছে ফাইবারের, সেটা ন্যাচারাল ফাইবারের মতন তার প্রপার্টিস আছে। অতএব এটা ফাইবার ম্যাটেরিয়ালস। ক্লিয়ার কিনা কথাটা? স্যার বল। তার মানে স্যার রেয়ন হলো স্যার ওই সেলুলোজ থেকে ওই হাইড্রোক্সি বন্ড, মানে হাইড্রোক্সি বন্ডের হাইড্রোজেন চলে গিয়ে ওই জায়গায় নাইট্রোজেন যুক্ত হলো, ওইটা স্যার রেয়ন, তাই তো? এটাকে আমরা রেয়ন বলতেছি। মানে স্যার ওই 3 নাম্বার কার্বনের স্যার হাইড্রোজেন চলে যাবে, মানে স্যার সবগুলাতে কি স্যার হাইড্রোজেন চলে গিয়ে শুধু স্যার নাইট্রোজেন বসবে সেলুলোজে? হ্যাঁ, নরমালি এখানে হবে কি, তিনটা হাইড্রোক্সিল গ্রুপ যেখানে আছে, 2 নম্বরে আছে এবং 3 নম্বরে আছে এবং 5 নম্বরে বা 6 নম্বরে বলো যে, হ্যাঁ 5 নম্বরে আছে। এখানে তিনটাই হইতে পারে, নাইট্রেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হইতে পারে, তখন আমরা ট্রাই নাইট্রেট বলি। অনেক ক্ষেত্রে 2টা হতে পারে, অল আর রেয়ন। অতএব রেয়নের প্রপার্টিস তখন আলাদা হয়ে যাবে। 3টে হলে এক ধরনের তার গুণাগুণ হবে, 2টা হলে এক ধরনের। কি স্যার কন্ট্রোল করা যায়? ঠিক আছে, মানে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করা যায়। টেক্সটাইলে এটা প্রসেস করা হয়। তুমি এরকম একটা, এই যে রেয়ন যেটা সেমি সিনথেটিক ফাইবার যেটা বলি, এটা প্রায় 70% তারা তৈরি করে তোমার এই কি বলে উড থেকে, এই রেয়ন। এবং সেটা 2টাই তারা তৈরি করে, কখনো ট্রাইনাইট্রেট তৈরি করে, আবার কখনো ডাইনাইট্রেটও তৈরি করে, দুটোই তৈরি করে। এবং কন্ট্রোল করা যায় এটা। এর অর্থ কি, তুমি যদি কমপ্লিটলি মনে করো কেনটাই নাইট্রেট গ্রুপ দিয়া তার সাথে বন্ড করছে, পরবর্তীতে এই আবার এখান থেকে কিছুটা নাইট্রেট সরানো যায়, কিছুটা সরাই ফেললো, 2টা করলো, 2টা মনোমার বানিয়ে তারপর স্যার পলিমারে যেতে হবে। পলিমার এটা সেলুলোজকে পরিবর্তন করা হয় না, সেলুলোজটা থাকবে, তার বন্ডিং বড় একটা চেইন থাকবে, ঠিক আছে, বড় চেইন থাকবে। সেই চেইনের ভিতরে থাউজেন্ডস অফ মনোমার আছে, থাউজেন্ডস অফ গ্লুকোজ ইউনিট আছে, ওয়েজ গ্রুপ আছে, একসাথে রিঅ্যাকশন হচ্ছে। ওই রিঅ্যাকশন থেকে আমি কখনো তুমি অ্যানালাইসিস করে দেখলা যে কি পরিমাণে নাইট্রেট গ্রুপ অ্যাড হয়েছে, সেগুলো দেখা যায়। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু সামনে নাকি রেয়নকে অনেকটা হয় কি, তোমরা যদি আরেকটু ভালো একটু, এটা বইয়ের ভিতর অবশ্য আছে, আমি যে বই যদি পড়া হয়, এখানে তো ওইভাবে নাই। সেটা হলো ওই রেয়ন যেটা উড পাল্প বা অথবা উডকে যেটা বলা হয়, যে যদি তুমি এখানে নাইট্রেট দিয়ে নাইট্রিফিকেশন অথবা নাইট্রেশন আমরা বলি, সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি উডের সাথে রিঅ্যাকশন করানো যায়, তাহলে
এটা কেয়ারফুলি করতে হবে, যেন অনেক সময় এটা হাইড্রোলাইসিস বলি আমরা। হাইড্রোলাইসিস হলে হয় কি, বন্ড ব্রেক করে যাবে, পলিমার চেইন ভেঙে যাবে, তখন তার পলিমার থাকবে না, ফাইবারও থাকবে না, পলিমারই থাকবে না। এজন্য এটাকে এমন ভাবে কন্ট্রোল করা হয় যেন হাইড্রোলাইসিস হবে না, বন্ড ব্রেক করবে না, কিন্তু নাইট্রেট গ্রুপ অ্যাড হবে, ওইচ গ্রুপের সাথে নাইট্রেট গ্রুপ অ্যাড হবে। ঠিক আছে, এখন এইটা যদি একটা বড় একটা এটা ফাইনালি হয় কি, একটা সলিড ম্যাটেরিয়ালস তৈরি হয়, যে সলিড ম্যাটেরিয়াল, আমি একটু 1 মিনিট, বলো তাহলে আমরা এখন বলো কোনো কি অবস্থা? তাহলে আমি আরেকটু বলি, তাহলে রেয়ন হয়, এই রেয়নটাকে যদি আমরা এটাকে হয় কি, এই যে রেয়নটাকে একটা মন্ডের মতন হয়, এটাকে যদি তুমি অ্যাসিটোনে খুব সলিউবল হয়ে যায়, অ্যাসিটোন একটা সলভেন্ট যদি দেওয়া হয়, একেবারে লুকস লাইক একটা মানে ক্লিয়ারলি একটা সলিউশন ফর্ম করে। এখন যে সলিউশনটা ফর্ম করে, সেই সলিউশনটাকে যদি আমরা, তুমি এই যে শাওয়ার আছে, মনে করো আমরা যেটা গোসল করি শাওয়ার, অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ছোট ছোট ওই যে আমরা যেটাকে সুই বলি, সুইয়ের মাথা যেরকম ছিদ্র বা তার থেকেও যদি ছিদ্র হয়, এরকম একটা স্পিনারেট বলা হয়, স্পিনারেটের ভিতর দিয়ে ফোর্সলি পাস করা হয়। এটাকে পাস যখন করব তখন হয় কি, ওই অ্যাসিটোন ইজ ভোলাটাইল, এটা একটা উদ্বায়ী পদার্থ, অ্যাসিটোন চলে যায়। আর যখন তুমি ছোট ছোট ছিদ্র দিয়ে পাস করো, তখন অ্যাসিটোন চলে যায়, আর সাথে সাথে একটা ফাইবার হইতে থাকে, আস্তে আস্তে ফাইবার হয়। এটা হলো প্রিন্সিপাল, যেভাবে ফাইবার তৈরি করা হয়। কথাটা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। স্যার আরেকবার বলবেন প্লিজ। আমরা বলতেছি যে রেয়ন যেটা উড পাল্প তৈরি হয়, সেটা কিভাবে আমরা এটাকে নাইট্রেশন করার পরে তাকে যদি আমরা একটা সলিউশন তৈরি করি, একটা অর্গানিক সলভেন্টে সাধারণত একটা সলিউশন তৈরি করা যায়। আমাকে একজনের ডিস্টার্ব করতেছি তোমাদেরকে, আসলে এমার্জেন্সি এক ভদ্রলোক আমাদের, তোমরা জানো এখন তোমাদের ক্যাম্পাসে
কেউ বাইরে কেউ ঢুকতে পারতেছে না আপাতত, মানে এখন বিভিন্ন কাজে অনেক সময় অফিসিয়াল লোকজন আসে, তো তারা আটকা থাকে আর কি। ওকে, এনিহাও, তো আমি আবার আরেকবার যাচ্ছি, এই কথাটাই রিপিট করতেছি। সেটা হলো যখন সলিউশন তৈরি করা হয়, সলিউশনটা করা একটা অর্গানিক সলভেন্টে। অর্গানিক সলভেন্টের একটা বৈশিষ্ট্য কি, এটা উদ্বায়ী হয়, রেখে দিলে উড়ে যায় সাধারণত। তুমি যদি এসিটনকে এক বোতল এসিটন এখানে রেখে দাও তোমার ঘরের সামনে অথবা সামনে রেখে দাও, কিছুক্ষণ পর দেখো নাই, সে উড়ে যায়, কারণ এটা লো মানে ভোলাটাইল, খুব ভোলাটাইল বলি আমরা, দ্রুত উড়ে চলে যায়। এখন এরকম সলভেন্টে যদি ওইটাকে ডিজলভ করা হয়, আর এইটাকে যদি তুমি একটা স্পিনারেটের ভিতর দিয়ে, দ্যাট মিনস ছোট ছিদ্র, যেটা সরু 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 ছিদ্রের ভিতর দিয়ে যদি এই সলভেন্টটাকে পাস করা হয় ফোর্স নিয়ে, তা দেখবা কি এখান থেকে সেই সলভেন্ট বের হচ্ছে, আবার সাথে সাথে সলভেন্ট উড়েও যাচ্ছে। তাই সলভেন্ট যখন উড়ে যায় থাকবে কি, সলিড ম্যাটেরিয়ালটা থাকবে, সলিডটা থাকবে, সলিড তো আর যাবে না, সে তো থাকবে। সেই সলিড ম্যাটেরিয়াল আসলে তখন একটা ফাইবারের মতন হইতে থাকে, একটা ফাইবার সুতো হইতে থাকে। এই জন্য একসাথে দেখা যাবে অনেকগুলো এখান থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে বের হচ্ছে সলভেন্ট সলিউশনটা, আর সাথে সাথে এক একটা ফাইবার হচ্ছে, আলাদা আলাদা এক একটা ফাইবার হইতেছে। এভাবে ফাইবার গুলোকে কালেক্ট করা হয়। কিছু শুনতে পারছি না স্যার, সেমি সিনথেটিক পলিমারটা একটু বলুন। একজনে বলছে যে সেমি সিনথেটিক পলিমার, সেমি সিনথেটিক দ্যাট মিন্স ন্যাচারাল একটা পার্ট। আমাদের রেয়ন ইজ এ সেমি সিনথেটিক, কারণ রেয়নের ব্যাকগ্রাউন্ডটা হলো সেলুলোজ, এটা হলো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড হলো ন্যাচারাল পলিমারের ব্যাকগ্রাউন্ড, আর আমরা নাইট্রেট গ্রুপ অ্যাড করেছি সিনথেটিকের সিনথেসিসের মাধ্যমে, এটাকে বলা হয় সিনথেটিক। এই দুইটা মিলে হচ্ছে সেমি সিনথেটিক, অর্ধেক সিনথেটিক, নট ফুল। ক্লিয়ার? সেমি সিনথেটিক। একজনে বলতেছো যে কিছু শুনতে পারছি না স্যার, আমি সেক্ষেত্রে হয়তো হেল্প করতে পারবো না, আমি জানি না অন্যদের কি অবস্থা। একজন হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা শুনতে পারছি স্যার। ওকে, তাহলে তৈরি করা হয় এখান থেকে। পরবর্তীতে ফাইবার যখন তৈরি হয়ে যায়, ফাইবার হওয়ার পরে তারপর তো অ্যাজ ইউজুয়াল তুমি ফাইবার থেকে যত অ্যাপ্লিকেশন আছে, সেটা কার্পেট হোক, বেডশিট হোক, বা আদার যে সমস্ত প্রোডাক্ট হতে পারে সেটা তৈরি করতে পারে। হ্যাঁ, তারা তৈরি করতে পারে। নাইলন, দেখো নাইলন লট অফ অ্যাপ্লিকেশন আছে। আমরা এই যে এটা একটা ফাইবার, হ্যাঁ, আমরা নাইলন নিয়ে তো এর আগে কথা বলেছিলাম। তোমরা যদি দেখো নাইলন, আমি আমার কাছে এটা প্রথম লাগছে, আমি আগে এটা জানতাম না যে এটা নাইলন নামটা আসছে নিউ ইয়র্কের NY এবং লন্ডনের লন, এটা আমার জানা ছিল না, আমি থেকে দেখলাম যে এটা এনিহাউ এটা নাইলন। কিন্তু আমরা নাইলনের কেমিস্ট্রি জানি, তাই না, কিভাবে নাইলন 6 সেটা কিভাবে তৈরি হয়, অ্যাডাইপিক অ্যাসিড এবং কি হেক্সামিথিলিন ডাইমিন, এই দুইটার সাথে রিঅ্যাকশন করলে নাইলন 6 তৈরি হয়, সেটা আমরা পড়েছি। অতএব এটা নাইলনস ফ্রম clothes from nylon are very strong, elastic and light, lustrous and easy to wash. এটার কিছু প্রপার্টিজ আছে, এখানে কিছু প্রপার্টিজ আছে তুমি দেখতে পাচ্ছো, এখানে লট অফ ম্যাটেরিয়ালস আছে নাইলন দিয়ে তৈরি করা। নাইলন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তো এটা একটা ফাইবার, হ্যাঁ, নাইলন। এরপরে যদি আমরা দেখি, আমার মনে হয় শেষে আমরা পলিস্টার, দেখো এটা কিন্তু পলিস্টার, আমরা এটাকে পলিমার এবং এটাকে প্লাস্টিক ম্যাটেরিয়াল আমরা বলতে পারি, কারণ এটা দিয়ে প্লাস্টিকও তৈরি করা যায়, আবার ফাইবারও তৈরি করা যায়। যখন আমরা সুতো বানাই তখন এটা ফাইবার বলি, আর যখন কোন একটা টয়েস বানাই, খেলনা বানাই, অথবা অন্য কিছু বানাই, তখন সেটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস আমরা বলি। আইদার থার্মোপ্লাস্টিক অথবা থার্মোসেটিং পলিমার হতে পারে, ঠিক আছে, পলিয়েস্টার হতে পারে। আর একটা জিনিস দেখো, এর ভিতর তোমাদেরকে একটা কিন্তু পার্থক্য আছে, নাইলন, রেয়ন, নাইলন এবং পলিয়েস্টার সবগুলোই ভিতরে কিন্তু কি হেটারো অ্যাটম আছে। হেটারো অ্যাটম কোনটাকে আমরা বলতেছি, কার্বনের সাথে আইদার অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরকম কিছু ওই পলিমার চেইনের ভিতরে এই সমস্ত হেটারো অ্যাটম বলি যারা।
আদার দেন কার্বন। কার্বন আর হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো অ্যাটমগুলো থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার থাকলে তারা সাধারণত ফাইবার হয়। এটা একটা ফাইবার চেনার একটা ওয়ে। কারণ হলো তখনই তাদের ভিতরে আলাদা ইলেকট্রোনেগেটিভিটি, আলাদা তাদের ভিতরে একটা ইন্টারাকশন হয়, পজিটিভ নেগেটিভ হয়, ডাইপোল তৈরি হয়। এ কারণে কি একটা আরেকটার সাথে তাদের তখন বন্ড তৈরি হয়। ঠিক আছে, এটা চেনা। দেখো পলিস্টারের ভিতরে অক্সিজেন আছে, এ কারণে তাদের ভিতরে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। আমাদের আরিফ ইকবাল বলো, তোমার কোন কোশ্চেন আছে কিনা? আরিফ ইকবাল। না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। ওকে, তাহলে আমরা তেমনি ভাবে অ্যাক্রাইলিক ফাইবার, এটা ফাইবার। আমরা ফাইবারের তাহলে আমি বলো ফাইবার নিয়ে ফাইবার প্লাস্টিকের সাথে একটু আমরা তুলনাটা বুঝতেছি কিনা? একবার একটু পার্থক্যটা পুরোটা একটু একবারে বললে ভালো হতো। হ্যাঁ, ফাইবার সহজ কথা হলো ফাইবারের একটা পলিমার, যে পলিমার দিয়ে ফেব্রিক তৈরি করা হয়, ফেব্রিক থেকে ক্লথ তৈরি করা হয়। দ্যাট মিন্স ফাইবারের সাথে সম্পর্ক ক্লথ তৈরি করা হবে, কাপড় চোপড় তৈরি করা যাবে। হ্যাঁ, অথবা আরেকটা যদি বলি ফাইবার থেকে ফেব্রিক্স হবে, সুতো হবে। অতএব যে সমস্ত পলিমার দিয়ে সুতো তৈরি করা যাবে, সুতো হয়, তাদেরকে আমরা ফাইবার বলি। আর যে সমস্ত পলিমার দিয়ে সুতো তৈরি করা যাবে না, তারা প্লাস্টিক হবে। এটা জেনারেলি ঠিক আছে। এখন অনেক পলিমার আছে যেটা দিয়া ফাইবারও হয়, আবার প্লাস্টিক ম্যাটেরিয়ালও আমরা তৈরি করতে পারি। দ্যাট মিন্স ফাইবার ছাড়া অন্য ম্যাটেরিয়ালও তৈরি করতে পারি। সেরকম অনেক ম্যাটেরিয়াল আছে। আবার অনেকগুলো আছে যেটা দিয়া শুধু ফাইবারই হয়। ঠিক আছে, ক্লিয়ার কথাটা? তাহলে আমরা যদি বলতে চাই যে ফাইবার আর প্লাস্টিকের ভিতর পার্থক্য এটাই, যে ফাইবার দিয়ে ফেব্রিক্স হতে হবে, আর যেটা ফেব্রিক্স হবে না সেটাকে আমরা প্লাস্টিক বলতেছি। ক্লিয়ার? ওকে, এখন দেখো স্যার যেটা ফাইবারও হয় আবার প্লাস্টিকও হয় স্যার, সেটা কি বললেন একবার? যেটা ফাইবার হয় মানে লাইক নাইলন, আমরা যেটা বলতেছি নাইলন দিয়ে কিন্তু তুমি সুতো তৈরি করতে পারতেছো, তাই না? আমরা এখানে দেখেছি, দেখো আমরা এখানে নাইলনের সুতো আছে, এই যে সুতো তৈরি করতেছি, এখান থেকে এই যে ক্লথ তৈরি করা হচ্ছে, এই বেলুন তৈরি করা হচ্ছে, তাই না? এটা কাপড় তৈরি করা হচ্ছে। এখানে আমরা দেখতেছি যে এই যে পর্দার কাপড় তৈরি করা হচ্ছে নাইলন থেকে, তাই না? এই যে মুজো মানে সক্স তৈরি করা হচ্ছে, সুতো তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করা হচ্ছে। তো এখন দেখো, যখন ব্রাশ তৈরি করতেছি আমরা, তখন কিন্তু তাকে প্লাস্টিক বলতে পারতে পারি আমরা, কারণ এটা কিন্তু ফাইবার না, তাই না? এটা সুতার কোনো ফাংশন নাই। এই যে ব্রাশটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটা নাইলন থেকেও তৈরি করা যেতে পারে। আবার কিন্তু তুমি যদি চিন্তা করো, পলিইথিলিন থেকে একটা ব্রাশ তৈরি করতে পারো, অথবা আদার প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে তৈরি করা যেতে পারে। অতএব কোনোটা আছে, নাইলনের একটা প্রপার্টিজ আছে, নাইলন ফাইবারও করতে পারি, আবার একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালও তৈরি হতে পারে। ঠিক আছে, কিন্তু অনেক প্লাস্টিক আছে তাকে দিয়ে ফাইবার তৈরি করা যাবে না, ফাইবার তৈরি করা হয় না। লাইক পলিইথিলিনের প্লাস্টিকই হয়, কিন্তু তাকে দিয়ে কোনো ফাইবার বানানো যায় না, তার ফেব্রিক হয় না, সেখান থেকে কোনো ফেব্রিক্স হয় না। ঠিক আছে কথা? স্যার এগুলার কি স্যার আলাদা কোনো নাম আছে? যেমন স্যার নাইলনের কি স্যার আলাদা কোনো স্যার নাম আছে এই মানে এই কারণে না, মানে নাইলনের তুমি কেমিক্যাল নাম আছে আলাদা, কেমিক্যাল তুমি যদি নাম বলতে চাও সেটা আলাদা আছে। ওই যে দুইটা থেকে তৈরি হয় তাদের নাম অনুযায়ী ওটার নামকরণ করা যাবে কেমিক্যালি। নাইলন থেকে তুমি বুঝতে পারো স্যার অনেক কিছু আছে না যেগুলো দিয়ে স্যার ফেব্রিকও হয় কিংবা স্যার ক্লথও হয়। হ্যাঁ, মানে স্যার ফেব্রিকও হয় স্যার, প্লাস্টিকও হয়, এরকম তো স্যার অনেক কিছু আছে। এগুলা মানে স্যার এগুলো স্যার কি দিয়ে ডিফাইন করা হয়? ডিফাইন করার একটা তোমাদেরকে আমি বলছি যে নাইলন ফাইবার হওয়ার জন্য
একটা হলো দেখো, দেখুন এখানে নাইলন বলো অথবা পলিস্টার অথবা রেয়ন অথবা অ্যাক্রাইলিক অ্যাসিড, তো যে কয়টাই আমরা বলতেছি এগুলোর ভিতরে বোঝার একটা ওয়ে হতে পারে, সেটা হলো যে সমস্ত পলিমারের ভিতরে হেটারো অ্যাটম থাকে, হেটারো অ্যাটমের ভিতরে আবার অক্সিজেন নাইট্রোজেন যদি থাকে, তাহলে হয় কি তাদের ভিতরে আলাদা পোলারিটি থাকে। পোলারিটি যদি আলাদা হয় তখন তাদের ভিতরে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের ইন্টারাকশন হয়, ইন্টারাকশন হলে বন্ড হলে তখন তারা ফাইবার হবে। এটা হলো একটা আলাদা করার যে এদের ভিতরে হেটারো অ্যাটম হইতে হবে। যদি শুধু একই রকম অ্যাটম হয়, লাইক শুধু কার্বন এবং হাইড্রোজেন হয়, সেই ক্ষেত্রে তারা সাধারণত কখনোই ফাইবার হবে না, মানে স্যার তখন স্যার প্লাস্টিক হয়ে যাবে, প্লাস্টিক হয়ে যাবে, প্লাস্টিক হবে। ঠিক আছে কথা? ওকে, তাহলে আমরা এটা মোটামুটি ফাইবারের সাথে যদি আমরা দেখি, এরপরে বায়োডিগ্রেডেবল এন্ড নন বায়োডিগ্রেডেবল। এটা ন্যাচারাল যে সমস্ত পলিমার আছে এরা সাধারণত বায়োডিগ্রেডেবল হয়, তাই না? আমরা খাবারের ভিতরে অনেক ওয়েস্ট খাবার যেগুলো খাই, খাবার আমরা যে ভাত খাই, ভাতই যে পলিমার, তাই না? পলিমার, ভাত অলসো পলিমার, এটা একটা সেলুলোজ, স্টার্স মানে সেলুলোজ বলতে স্টার্স, তাই না? স্টার্স ইজ অলসো এ পলিমার, বিগ পলিমার। এজন্য অনেক বায়োডিগ্রেডেবল যেটা ব্যাকটেরিয়া অ্যাকশন দ্বারা, যদি যেমন অনেক দেখো এখানে আছে ফুড স্টাফস, ফ্রুটস, পেপার, কটন, ক্লথস, ফুড এটসেট্রা, এগুলো বায়োডিগ্রেডেবল। সাধারণত মোস্ট অফ দা ন্যাচারাল পলিমার যেগুলো আছে, ন্যাচারাল সবগুলোই বায়োডিগ্রেডেবল। কোনো ন্যাচারাল পলিমার মোস্টলি ন্যাচারাল পলিমারগুলোই বায়োডিগ্রেডেবল হয়। ঠিক আছে। আর সমস্যা হচ্ছে সিনথেটিক নিয়ে, নন বায়োডিগ্রেডেবল, যেটা নিয়ে এখন বড় আমাদের সমস্যা, তাই না? এই যে পলিথিলিন, যেটা আসলে কোনো ব্যাকটেরিয়া দিয়ে আমরা এটাকে বায়োডিগ্রেড করা যায় না, বায়োলজিক্যালি বলি বা অথবা এনভায়রনমেন্টালি ডিগ্রেড করা যায় না, লাইক ইসের মতন, তাই না? লোহার, মানে এই যে লেখা আছে টিন, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক্স এটসেট্রা। এখানে দেখো, এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ওয়েস্টেজ আছে, যেটা আসলে লম্বা সময় ধরে থাকলেও আসলে এটা কোনো বায়োডিগ্রেডেবল হবে না। আচ্ছা, এখানে বায়োডিগ্রেডেবল বলতে কি তার বৈশিষ্ট্যটা পুরো হচ্ছে নষ্ট করে দেওয়া এমন কিছু? হ্যাঁ, তার বৈশিষ্ট্য পুরোটাই নষ্ট করে দেবে সে, অলমোস্ট যেমন নেচার। এখানে যদি দেশে মাটির সাথে বায়োডিগ্রেডেবল অল আর এগুলো সবগুলো দেখা যাবে যে মাটির সাথে মিশে যাচ্ছে, তাই না? মাটি তার কোনো এক্সট্রা প্রপার্টিজ থাকতেছে না, তার নিজস্ব কোনো সক্রিয়তা থাকতেছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা। আছে আমি যদি মারা যাই, আমারও যেরকম অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশে যাব, ঠিক একইভাবে এই অর্থ বায়োডিগ্রেডেবল, আমরা বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, এরকম এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো বায়োডিগ্রেডেবল কোনো বৈশিষ্ট্য, কারণ উড, এখানে বড় একটা উড আছে কিন্তু উডটা বায়োডিগ্রেডেবল হয়ে যাচ্ছে, থাকতেছে না এখানে খাবার ওয়েস্টেজ গুলো। whereas নন বায়োডিগ্রেডেবল গুলো অনেক লম্বা সময় ধরে থাকতেছে এনভায়রনমেন্টে, সেগুলো কোনো। তো এটা একটা নিয়ে কনসার্ন, নন বায়োডিগ্রেডেবল পলিমার নিয়ে একটা এখন বর্তমানে আমাদের বড় কনসার্ন। আমরা এখানে তোমরা একটু পড়ে নিলে হবে, এটা খুব আমার পড়ার মতন কিছু না। প্লাস্টিক্স এন্ড দ্য এনভায়রনমেন্ট, আমরা মানে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল বলতে তোমরা যা বোঝায় সমস্যাগুলো তো বুঝতে পারতেছো যে, তাই না? নন বায়োডিগ্রেডেবল লট অফ প্রবলেম আছে, এটা এনভায়রনমেন্টের জন্য হুমকি। এটাকে এই জন্য এখন মানুষ অনেক গবেষণা করতেছে যে পলিমারের সাথে এমন কি কিভাবে এটাকে আসলে বায়োডিগ্রেডেবল করা যায়। এই জন্য অনেক এখন এটা একটা বড় গবেষণার বিষয় মানুষ করতেছে। হয়তো ভবিষ্যতে হতেও পারে যে এটাকে বায়োডিগ্রেডেবল করতে পারবে কোনো প্রসেসের মাধ্যমে। এখন যেটা করে বায়োডিগ্রেডেবল করে কি, এখন যে আমেরিকা বলো বা বিভিন্ন জায়গায় তারা যদিও চাপ দেয় আমাদের মতন দেশদেরকে যে তোমরা পলিথিনকে পোড়াবা না, কিন্তু ওরা মাঝে মাঝে দেখা যায় তারা পোড়াইয়ে ফেলে, বড় বড় সমুদ্রের পাশে অথবা দূরে কোথাও নিয়ে আগুন দিয়ে সব পোড়াই ফেলে, বার্ন করে। তো বার্ন করে তারা নষ্ট করতেছে, কিন্তু এনভায়রনমেন্টের জন্য অনেক ক্ষতি করতেছে, তাই না? সেটা তো তোমরা জানো যে এখানে বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস গ্যাস ওখান থেকে তৈরি হইতেছে। এভাবে অনেকে হয়তো প্লাস্টিককে বার্ন করে দিচ্ছে, কিন্তু বার্ন কোনো বায়োডিগ্রেডেবল সাথে সম্পর্ক না, কারণ বায়োডিগ্রেডেবল তো মানে বার্ন না, কিন্তু এভাবে। এখন দেখো এখানে একটা কথা
আমরা যদি দেখি তিনটা কথা এখানে, আমাদের প্লাস্টিক ওয়েস্ট তিনটা শব্দ, এটা আমি নেট থেকে নিয়েছি। তিনটা শব্দ আছে, রিডিউস, রিইউজ আর রিসাইকেল। আমাদেরকে যদি আমরা রিইউজ করতে পারি প্লাস্টিক মেটেরিয়ালকে, যেটা কিন্তু উন্নত বিশ্বগুলো, উন্নত দেশ লাইক মনে করে যত উন্নত দেশ আছে তারা কিন্তু প্লাস্টিক মেটেরিয়ালসকে রিইউজ করে, যেটা থার্মোপ্লাস্টিক, স্পেশালি থার্মোপ্লাস্টিক। এই জন্য তারা থার্মোপ্লাস্টিক মেটেরিয়ালস বেশি ইউজ করে, থার্মোসেটিককে নির্দিষ্ট কাজে ইউজ করে। লাইক তুমি থার্মোসেটিক দিয়ে ইলেকট্রিক পারপাস ইউজ করলাম, বোর্ড তৈরি করলাম, যেগুলো আসলে লম্বা সময় ধরে ইউজ করা যাবে। কিন্তু যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি সেগুলো দেখা যাবে থার্মোপ্লাস্টিক দিয়ে ইউজ করা হয়, কারণ আমরা এটাকে বারবার ইউজ করতে পারি, রিইউজ। তাতে আমরা যদি রিইউজ করি তাহলে আমাদের যেটা ওয়েস্টেজ হলো সেটাকে আবার আমরা নতুন করে আবার নতুন ফর্মে নিয়ে আবার তৈরি করতে পারি। অতএব আমাদেরকে রিইউজ করার মতন অবস্থায় নিয়ে আসতে হবে, আমরা রিইউজ যেন করতে পারি। আর রিইউজ করা যাবে কাদেরকে? থার্মোপ্লাস্টিককে করা যাবে, থার্মোসেটিককে আমরা রিইউজও করতে পারি না। ঠিক আছে, আমাদেরকে রিডিউস করতে হবে প্লাস্টিক ম্যাটেরিয়ালকে যত সম্ভব, আমাদের এর ব্যবহারকে কমাইতে হবে, যেটা না হলে নয়। হ্যাঁ, অতএব আমাদের লাইক নাইলনের পরিবর্তে আমাদেরকে ন্যাচারাল পলিমারের দিকে যাইতে হবে, ন্যাচারাল ফাইবার যেগুলো আছে ন্যাচারাল ফাইবারের দিকে যেতে হবে, কারণ সেগুলো বায়োডিগ্রেডেবল। রিসাইকেল করতে হবে, রিইউজ রিসাইকেল সমস্ত একই রকম। আমরা এদিকে যদি আগাই তাহলে হয়তো এই পরিবেশের জন্য যেটা ক্ষতি সেটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো। এখন বলো, এইটা মোটামুটি আমাদের এই পলিমার চ্যাপ্টারের ভিতরে পলিমার একটা, প্লাস্টিক একটা, ফাইবার, প্লাস্টিক ফাইবার একসাথে, এটা নিয়ে মোটামুটি আমার মনে হয় আর আপাতত এখানে কিছু নেই। হয়তো আমি একটা বই দিতে পারি, বইয়ের কপি যদি তোমাদেরকে দেই তখন সেটা হয়তো তোমরা দেখতে পারবা। প্রশ্ন কেমন আসতে পারে স্যার? এগুলো থেকে কোশ্চেন আর কি, কোশ্চেন তো বুঝতে পারবা, অসুবিধা নেই, কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো। আমি কি স্লাইড, আমি শেষের দিকে, আমি আজকে হয়তো বেশি করবো না, আমি কি স্লাইড শেয়ারিংটা অফ করে দেব, তারপর কথা বলবো নাকি না থাকবে? স্যার আজকে অফ করে দেন স্যার। অফ করে দেন স্যার। অফ করে দেন স্যার। মোটামুটি তোমরা একটু বলছিলে রাবার, আমি এই নেক্সট ইনশাআল্লাহ, যদি আমি জানি না কি অবস্থা হবে, যদি হয় তখন আমরা নেক্সট ইসের পরে আমরা চেষ্টা করব বোর্ডে আমরা নেওয়ার চেষ্টা করতেছি, আমরা প্ল্যান করছি। আমি হয়তো বোর্ডে লিখে ওইভাবেই হয়তো ইসের পরে, কোরবানির পরে হয়তো শুরু করতে পারবো আশা করি। তখন হয়তো আবার রাবার, একটু জাস্ট রাবারটা নিয়ে একদিন আমরা আলোচনা করে আমরা নেক্সট তোমাদের সম্ভবত ওয়েস্ট মানে কি বলে সম্বন্ধে পলিউশন, ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন এরকম কিছু আছে না, তোমাদের ফার্টিলাইজার আছে, আমরা ফার্টিলাইজার, সুগার ইন্ডাস্ট্রি এরকম কয়েকটা ফার্টিলাইজার আছে, আমরা সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো। ওইভাবে মানে স্যার ওইভাবে স্যার বোর্ডে করাইলে স্যার আরেকটু ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবো বোর্ডে